প্রিয় শিক্ষার্থী, বর্তমানে এমন একটা সময় যাচ্ছে, দেখা যাচ্ছে কি তোমাদেরকে পড়াচ্ছি, ক্লাসে পড়ানোর পরে আসলে যে জিনিসটা আমি অনুভব করতেছি সেটা হচ্ছে যে ধরো তোমরা পড়তেছো একটা বিষয়, হ্যাঁ, কিন্তু সেই বিষয়টা এমন হচ্ছে যে ক্লাস থেকে ঠিকই বুঝতেছো, ক্লাসে তোমাকে সুন্দর বোঝানো হচ্ছে, তুমি টপিকটা বুঝতেছো, কিন্তু বাসায় গিয়ে দেখা যাচ্ছে কি তুমি এই জিনিসটা পারতেছো না। হ্যাঁ, তো আবার কেউ কেউ এমন করতেছে যে বুঝতেছে, প্র্যাকটিস করার সময় প্র্যাকটিসে পারতেছে, কিন্তু পরবর্তীতে পরীক্ষা যখন নিচ্ছি বা পরীক্ষা যখন দিচ্ছ তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তোমরা কোথাও না কোথাও এমন ভুল করে রাখছো যে নাম্বার চলে আসতেছে 50%, অর্ধেক নাম্বার পাচ্ছ। হ্যাঁ, তো এই সমস্যাগুলো আসলে কেন হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা জিনিস শেখার সময় আসলে যে পদ্ধতি অবলম্বন করা উচিত বা সেটা মনে রাখার জন্য আসলে যে পদ্ধতি অবলম্বন করা উচিত তোমরা সেটা সঠিকভাবে পারতেছো না। হ্যাঁ, সময়টা এমন আসছে, অনেকেরই প্রশ্ন হচ্ছে আমাদের সময় যেমন আমরা নিজের ইচ্ছায় পড়ছি এরকম কথা অনেকে বলে, যেমন ধরো অভিভাবকদের মতামত কি? অভিভাবকদের মতামত হচ্ছে যে বলতেছে যে আহ, আমরা আমাদের সময় কি করছি যে আমার একটা নিজস্ব টার্গেট ছিল যে আমার একটা পড়া আছে, সেই পড়াটা আমার করতে হবে। আর এখনকার ছেলে মেয়েকে আমি কি করতেছি, সারাদিন দৌড়ের উপরে রাখতেছি, এই সকালে ঘুম থেকে টেনে উঠাচ্ছি, এই পড়া করার জন্য তাড়া দিচ্ছি, এবং শুনতেছি যে তারা রেজাল্ট খারাপ করতেছে, বারবার হতাশ হচ্ছি বা তাদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি নানা কথা। তো এই কথাগুলো আসলে সমাধান কোথায়? সমাধানটা হচ্ছে তুমি যদি চিন্তা করো যে আমাকে জিনিসটা আসলে শিখতে হবে। একটা জিনিস যখন তুমি শিখতে শুরু করতেছো তখন তো একটা টপিক, যে এই জিনিসটা আমরা শিখতেছি। ধরো সাপোজ তোমাকে আম, কি বলা হলো, তুমি তরঙ্গ শিখবা, হ্যাঁ, মানে তরঙ্গ সম্পর্কিত বিষয় তুমি জানবা, তো এখন তোমার মাথায় নিতে হবে যে আমি কি শিখবো, আমি তরঙ্গ শিখবো। তো তরঙ্গ কি, হ্যাঁ, তরঙ্গের আসলে হিসাব কিতাবগুলো কি করে হয় বা এই সম্পর্কে যে একটা বেসিক জিনিস আগে তোমার বুঝতে হবে, তারপরে সেটা নিয়ে পড়তে হবে। কারণ বইয়ের যে লেখাটা বর্তমান সময়ে দেখি কেউ বই পড়ে না। স্যার পড়াচ্ছে, স্যার টপিক পড়াচ্ছে, টপিক থেকে কি অঙ্ক আসবে সেটা বলতেছে, সেটাই করতেছে। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, বইটা আসলে তোমার পড়া উচিত। কারণ কি, বই পড়তে গেলে ওই টপিকটা সম্পর্কে তোমার অনেকগুলো কথা অপরিচিত মনে হবে, যে কথাগুলো তোমার জানতে প্রয়োজন হবে। এই বিষয়গুলোকে যখন তুমি আস্তে আস্তে মানে কয়েকবার রিডিং পড়লেও কিন্তু একটা টপিক হঠাৎ করে মানুষ বুঝে যায়। আমার ক্ষেত্রে আমি এরকম অনেক কিছু মানে শেখার শুরুতে এরকমও শিখছি যে মানে স্যারের কাছে আসলে উত্তর পাইনি, আমি নিজে নিজে রিডিং পড়তে 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 এক সময় বুঝে গেছি। হ্যাঁ, তো এখন আসলে পড়াটা খুব জরুরি। তো তোমরা বই পড়ো না, এটা একটা বিশাল সমস্যা। আর আজকে যে টপিকটা আমরা আলোচনা করি সেই টপিকটা তুমি কালকে গিয়ে বাসায় গিয়ে আসলে সাথে সাথে দেখো না, বা মাথায় থাকতে থাকতে সেটাকে তুমি রিকভার করো না, তুমি ভাবো যে বুঝে আসছি, বুঝে তো আসছি। হ্যাঁ, কিন্তু ওটা তো আসলে মাথায় স্থায়ী হয় না। তোমার ওই টপিকটা সম্পর্কে এবার একটু বই পড়তে হবে, ওই টপিকগুলোর কথাগুলো সম্পর্কে তোমার একটা চর্চা দরকার। এই চর্চাটা হচ্ছে না। দেখো, 1 মার্কের সংজ্ঞাগুলো যখন লিখতে হয়, সংক্ষিপ্ত প্রশ্ন এখন হইছে, তারপরে জ্ঞানমূলকে যে 1 মার্কের সংজ্ঞা থাকে, এই ব্যাপারগুলো লেখার সময় অধিকাংশ ছেলেমেয়েরই সংজ্ঞাটা হয় না। অধিকাংশ ছেলেমেয়ের সংজ্ঞাটা মানে সংজ্ঞাটা ভুল। হ্যাঁ, মানে কোথাও না কোথাও তার একটা ভুল থাকতেছেই। হ্যাঁ, তো এখন উম, ধরো যে তুমি এই সংজ্ঞাগুলো ভুল কেন হচ্ছে, আসলে তুমি তো বই পড়ো না, তুমি তো স্যারের কথাটাই শুনছো সর্বোচ্চ এখন। হ্যাঁ, বই পড়ে না বলতে স্যারের শীট পড়ে হয়তো বা কেউ, বা গাইড পড়ে। তা এখন এগুলো যখন পড়তেছো, পড়তে গেলে তোমার কি হচ্ছে, তুমি সংজ্ঞাটা নিচ্ছ ঠিকই, কিন্তু সংজ্ঞাটা তুমি মুখস্থর মতো করে নিচ্ছ। একটা সংজ্ঞা আসলে একটা জিনিসের পুরোপুরি প্রকাশ করে, অ্যাপ্রোপ্রিয়েট একটা ফিলিংস দেয় যে এই জিনিসটা আসলে কি। তো সংজ্ঞাটা যখন তুমি লিখতেছো, তোমার সংজ্ঞায় সেই পুরোপুরি জিনিসটাকে ফুটে উঠতেছে না, কোথাও না কোথাও ঘাটতি থেকেই যাচ্ছে। ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো তড়িৎ বিভব কি, এখন তুমি সংজ্ঞাটা এমন ভাবে দিবা যে সংজ্ঞাটাতে আমার তড়িৎ বিভব ব্যাপারটা বুঝতে ক্লিয়ার হবে যে হ্যাঁ সবগুলো কথা এর মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু তুমি যে সংজ্ঞাটা দিচ্ছ সেখানে কি হচ্ছে, সবগুলো কথা এর মধ্যে নাই।
হ্যাঁ, কোনো না কোনো জায়গায় ল্যাকিংস আছে। তো আমি আবারও বলি, আসলে একটা টপিক পড়ার সময় টপিকটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, যে আসলে বিষয়টা আমি কি শিখতেছি। চলো আজকে আমরা একটা টপিক ছোট্ট করে আলোচনা করি। পরীক্ষা সামনে, প্রি টেস্ট, টেস্ট পরীক্ষা যাদের সামনে, তারপরে বার্ষিক পরীক্ষা যাদের, এরা তো আসলে এই টপিক গুলো খুব জরুরি, কারণ এই টপিক গুলো তুমি পড়লে তোমার পরীক্ষায় কাজে লাগবে। চলো আমি একটা টপিক আলোচনা করি ছোট দেখে আজকে। আচ্ছা, আমাদের আজকে একটা টপিক, ধরো আমরা তরঙ্গের কথা প্রথম বলছি, তরঙ্গ নিয়েই কথা বলি। হ্যাঁ, তরঙ্গ, তরঙ্গ নিয়ে কথা বলি। তো তরঙ্গের কথা মাথায় আসলে তুমি তরঙ্গের সংজ্ঞা পড়বা, কি করে তরঙ্গের সংজ্ঞাটা পড়বা সেটা আগে চিন্তা করো। এখন আমি তোমাকে প্রথমেই চিন্তা করতে বলবো, যা দেখছো এরকম কিছু একটা উদাহরণ চিন্তা করতে হবে তরঙ্গের সাথে। ধরো পানির ঢেউ, পানিতে তো ঢেউ সবাই দেখছো। আচ্ছা, তো ঢেউয়ে কি হয়? ঢেউটা দেখা গেল কি, যে এই পানির কণাগুলো, এখানে ধরো পানির অনেকগুলো কণা, এই যে কণাগুলো, হ্যাঁ, এই যে কণাগুলো, এখান থেকে আসলে এই কণাগুলো কি করে, এখান থেকে জাস্ট উপরে উঠে নিচে নামে। মানে এই যে যে ঢেউটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এই যে যে পানির যে ঢেউটা উপর দিয়ে উঠতেছে, নিচে দিয়ে এরকম আবার উপর দিয়ে যে এরকম নামতেছে, এরকম উঠতেছে। তো এই যে যে ঢেউটা তৈরি হলো, দেখো এই কণাটা, এই কণাটা সবাই না একই সময়ে একই পজিশনে থাকবে না। কোনো কোনো কণা এখানে, কোনো কণা এখানে, কোনো কণা এখানে, এভাবে এখানে, এভাবে আবার নামবে। তাহলে কথা হচ্ছে কি, এই কণাগুলো একই সাথে আসলে কণাগুলো সবাই একই পজিশনে থাকে না, বিভিন্ন পজিশনে থাকে। এখন তুমি যদি একটা ঢেউ চলতেছে সেটাকে যদি পজ করতে পারতা, যদি পজ করতে পারতা, তাহলে তুমি বুঝতা যে আসলে এই কণাটা এখানে উঠে আসে, এই কণাটা এখানে উঠে আসে, এই কণাটা এখানে উঠে আসে। একই সাথে এই কণাটার অবস্থান, এই সাম্য অবস্থা, এই মাঝখানের এই অবস্থাটাকে বলে সাম্য অবস্থা। এই সাম্য অবস্থা থেকে কতটুকু উপরে, সেটা কিন্তু এই যে একই সময় সবাই একই রকম উচ্চতায় থাকবে না, কেউ একটু বেশি উঁচুতে থাকবে, কেউ একটু কম উঁচুতে থাকবে, এভাবে ওরা আন্দোলিত হবে। তো এটাকে যদি আমি পজ করি একটা মুহূর্তের জন্য, তখনই ব্যাপারটা তো একটা ঢেউয়ের মতো দেখা যাবে। মনে করো ওই যে স্কুলে প্যারট পিটি করার সময় লাইন দিয়ে দাঁড় করায়, সেগুলোকে যদি পর্যায়ক্রমে এরকম বসানো হয় আর উঠানো হয় ছেলে মেয়েগুলোকে, হ্যাঁ, তখন তারা এরকম যখন নিচু হবে, উঠবে বসবে একটা পর্যায়ক্রমে, তখন সেটাকে দেখে একটা ঢেউয়ের মতো মনে হবে, কারণ সব মাথাগুলো একই সাথে একই লেভেলে থাকবে না। তো সব কণাগুলো একই লেভেলে নাই, হ্যাঁ, কেউ অল্প উঠছে, কেউ বেশি উঠছে, এভাবে করে 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 একটা টাইমে তাদেরকে একটা ঢেউয়ের মতোই মনে হয়। এট এ টাইমে একটা পজ দিলে তারা একটা ঢেউয়ের মতো অবস্থায় থাকবে। তো এই কণাগুলো জাস্ট খালি উপর নিচ এভাবে স্পন্দিত হয়। বোঝা গেছে? এখন তুমি এই জিনিসটাকে একটা রশি, একটা রশিকে এরকম জোর একটা ঝাঁকা দাও, একটা রশিকে যদি জোরে ঝাঁকা দাও, তাহলে রশিতেও কিন্তু একটা ঢেউ তৈরি হবে। এখন রশির যে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু ছিঁড়ে ওই পাশে চলে যায় নাই, রশিটা আস্ত রশি আছে। জাস্ট খালি তুমি কি করছো, বল প্রয়োগ করছো। হ্যাঁ, তার মানে কি, ওই রশির ভিতর দিয়ে একটা শক্তি, রশির ভিতর দিয়ে একটা শক্তি এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে, কিন্তু কণাগুলো কিন্তু স্থানান্তরিত হচ্ছে না। রশির কণাগুলো যার যার আছে, কণাটা কি করছে, জাস্ট উঠছে নামছে। একটা রশি, ওই যে দেখবা যে যারা বিভিন্ন অ্যাথলেট, তারা ওই যে রশি দিয়ে তারা এভাবে এভাবে করে এক ধরনের প্র্যাকটিস করে, মাসেল শক্ত করার জন্য বা বৃদ্ধি করার জন্য, এইভাবে রশি দিয়ে তুমি দেখছো হয়তো বা। তো এইভাবে করে রশি দিয়ে যে এইভাবে তারা এটা করতেছে, তো রশিটা খেয়াল করলে তুমি দেখতে পারবা যে তার যে শক্তিটা এই রশির ভিতর দিয়ে ওই পাশে চলে যাচ্ছে, একটা ঢেউয়ের মতো আন্দোলিত হচ্ছে রশিটা। তো ঠিক এই রশিটার ভিতর দিয়ে তুমি যত জোরে ঝাঁকা দিবা, যত জোরে ঝাঁকা দিবা, দেখবা কি ঢেউগুলোর সাইজ তত ছোট হয়ে যাচ্ছে। মানে আস্তে ঝাঁকা দিলে ঢেউগুলো একটু বড় হবে, কিন্তু যত জোরে ঝাঁকা দিবা ঢেউগুলো তত ছোট ছোট হবে। এই ঢেউয়ের সাইজ গুলো তত ছোট ছোট হবে যত জোরে ঝাঁকা দিবা। মানে এর ভিতর দিয়ে শক্তি পাস হয়ে যায়। এখন শক্তি যত বেশি হইতে থাকে, ঢেউয়ের সাইজ গুলো তত ছোট হয়ে যেতে থাকে। এই জিনিসটা খেয়াল করবা রশি ঝাঁকা দিয়ে। তো তখন তুমি এই যে যে বিষয়টা দেখতে পারতেছো, যে এরা উঠতেছে নামতেছে এই কণাগুলো, তার মানে কণাগুলো জাস্ট খালি কি হচ্ছে, স্পন্দিত হচ্ছে। মানে কণাগুলো স্পন্দনের ফলে এই ঢেউটা তৈরি হচ্ছে। এখন তাহলে তরঙ্গের সংজ্ঞা কি দাঁড়াইতে পারে? তরঙ্গের সংজ্ঞা দাঁড়াইতে পারে এভাবে,
যে একটা মাধ্যম থাকতে হবে। হ্যাঁ, এই মাধ্যম থাকলে এই তরঙ্গগুলোকে বলে যান্ত্রিক তরঙ্গ। হ্যাঁ, যে তরঙ্গ মাধ্যমের ভিতর দিয়ে যায়। ধরো পানি একটা মাধ্যম, এখন এই পানির কণাগুলো যখন আন্দোলিত হয়ে ঢেউটা তৈরি করবে, হ্যাঁ, তখন সেখানে একটা তরঙ্গ তৈরি হলো। তার মানে কি হচ্ছে, ওই পানির কণাগুলোর ভিতর দিয়ে শক্তিটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। খালি কণাগুলোকে কি করে দিয়ে যাচ্ছে, আন্দোলিত করে দিয়ে যাচ্ছে। একটা কচুরিপানা যখন নদীর পানিতে ভাসে, দেখবা কি তল দিয়ে যখন ঢেউটা আসে, কচুরিপানাটা উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে যায়। এমন না যে কচুরিপানাটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে গেছে, হ্যাঁ যেতে পারে, সেক্ষেত্রে নানা বিষয় কাজ করবে। কিন্তু তুমি এইভাবে চিন্তা করো যে ঢেউটা যখন যায়, তখন আসলে তখন কচুরিপানাটা এরকম উঁচুতে উঠে নদীর দিকে খেয়াল করবা, তখন এইভাবে নেমে যায়। হ্যাঁ, তো এভাবে নেমে গেলে তার মানে বিষয়টা কি হচ্ছে, ঢেউটা শক্তিটা ওর তল দিয়ে চলে গেছে, ওর ভিতর দিয়ে, পানির ভিতর দিয়ে জাস্ট খালি তাকে আন্দোলিত করে চলে গেছে। এখন এই কণাটা যখন এরকম পানির কণাগুলো, ধরে এই একটা কণাকে আমরা বাছাই করলাম, একটা কণাকে বাছাই করে দেখলাম কি এই কণাটা উপর দিকে ওঠে আবার নিচের দিকে নামে। তো এর একটা সর্বোচ্চ উচ্চতার একটা বিষয় আছে, যে সে সর্বোচ্চ কতটুকু উঁচুতে উঠবে বা সর্বোচ্চ কতটুকু নিচুতে নামবে। হ্যাঁ, তো এই বিষয়টাকে আমরা বিস্তার বলি। হ্যাঁ, যে সে এই সাম্য অবস্থান থেকে এই ঢেউটা সর্বোচ্চ কতটুকু উঁচুতে উঠবে বা সর্বোচ্চ কতটুকু, মানে এই কণাটা। হ্যাঁ, তো এখানে তো অনেক কণা আছে, এই কণাটা আরো উঠবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে ধরো তার সর্বোচ্চ উচ্চতা। তো এরকম যে কথাগুলো বলতেছি, যে এ কতটুকু উঁচুতে উঠবে, এ কতটুকু নিচুতে নামবে, এটা হচ্ছে তরঙ্গ, এই তরঙ্গের বিস্তার। তো এখন ঘটনা হচ্ছে কি, এইখান থেকে যখন সে উপরের দিকে যাবে, আস্তে 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 তার বেগ কমে যেতে থাকবে, কারণ বেগ যদি বেড়ে যেত তাহলে তো সে চলেই যেত। তার মানে বেগ আস্তে 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 কমতে 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 এখানে এসে ভি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই কণাটার এখান থেকে আস্তে 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 নিচের দিকে যখন আসবে, এখানে এসেও ভি জিরো হয়ে যাবে। শুধুমাত্র সেই সাম্য অবস্থার দিকে যখন ফিরবে, তখন তার বেগ আবার আস্তে আস্তে বাড়তে 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 এখানে এসে সবচেয়ে বেশি হবে। দোলনার মতো চিন্তা করো, একটা দোলনা, এই দোলনাটা এখান থেকে যখন এই দিকে যায় তখন বেগ বাড়ে। হ্যাঁ, তো এই মাঝখানটাকে ক্রস করার পরেই বেগটা আস্তে আস্তে কমতে 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 এখানে এসে ভি জিরো হয়ে যায়। আবার এদিক দিয়ে যখন আসে, বেগ বাড়তে 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 এখানে এসে ভি ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হয়, সবচেয়ে বেশি বেগ হয়। তারপরে এদিক দিয়ে আস্তে আস্তে যেতে 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 এখানে ভি আবার জিরো হয়ে যায়। তার মানে মাঝখানে ফেরার সময় শুধু বেগটা বাড়ে। তার মানে এইখানে দেখো, খেয়াল করে, এই যে এই কণাটা উপরের দিকে যাওয়ার সময় বেগ কমতে থাকবে, নিচের দিকে যাওয়ার সময় বেগ কমতে থাকবে, শুধু মাঝখানে আসলে বেগটা সবচেয়ে বেশি হয়ে যাবে, ম্যাক্সিমাম হবে। তার মানে এই যে যে কণাটা এখানে আন্দোলিত হয়ে ঢেউটা তৈরি করতেছে, তো এই যে যে দেখো, এই কণাটা, একটা কণা পুরো উপর থেকে যদি কাউন্ট করি, এখান থেকে পুরো নিচে গিয়ে আবার উপরে ফেরত আসবে। হ্যাঁ, যদি এখান থেকে পুরো নিচে যায় আবার পুরো ফিরে আসে, এই পুরো গিয়ে ফিরে আসতে গেলে যে সময়টা নিবে, এই সময়ের মধ্যে ঢেউ এরকম একটা পূর্ণাঙ্গ ঢেউ কমপ্লিট করে ফেলবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, একটা কণাকে যদি আমরা বাছাই করি, সেই কণাটা ধরলাম আমি যখন বাছাই করছি তখন সে উপরে, তো এখান থেকে পুরো নিচে গিয়ে কণাটা আবার উপরে ফেরত আসতে আসতে ঢেউ এরকম একটা দূরত্ব অতিক্রম করে ফেলবে। মানে একটা কণা জাস্ট পুরো একদম পুরো একটা স্পন্দন কমপ্লিট করবে, সেই সময় ঢেউটা যতটুকু দূরত্ব যাবে সেটা পুরো একটা ঢেউয়ের মতো সাইজ হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি বলো যে ব্যাপারটা এরকম চিন্তা করতে চাচ্ছ, যে তুমি ধরো এইখান থেকে যদি আমি চিন্তা করি, আমি উপর থেকে চিন্তা না করি, তাহলে এখান থেকে চিন্তা করলে এই কণাটা আস্তে 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 নিচ পর্যন্ত, সর্বোচ্চ নিচ পর্যন্ত যাবে, এবারে আস্তে 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 এখানে ফিরবে, তারপরে আস্তে আস্তে সর্বোচ্চ উপর পর্যন্ত যাবে, তারপরে যেই এখানে আসবে তখনই একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে। মানে ব্যাপারটা তোমার বুঝতে হবে যে সে শুরুতে যাচ্ছিল কোন দিকে, নিচের দিকে, আবারও যখন সে এই জায়গায় আসবে এমন অবস্থায় যে আবারও নিচের দিকে যাওয়ার উপক্রম, তখনই একটা স্পন্দন সম্পূর্ণ হবে। দেখো, এখান থেকে সে নিচের দিকে যাচ্ছিল, যেতে 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 সর্বোচ্চ নিচে গেছে, এবার উঠতে উঠতে এখানে আসছে, উপরের দিকে গেছে, আবার যখন এখানে সে আসছে তখনই সে নিচে যাওয়ার অবস্থায় আবার আসছে, মানে একই দিক থেকে আবারও ফেরত আসছে ওই জায়গায়, তখন সেটা একটা পূর্ণ স্পন্দন। তো তুমি যদি শুধু উপর থেকে ধরো, পুরো উপর থেকে ধরলে উপর থেকে নিচ, আবার নিচ থেকে উপর, তাহলে পূর্ণ স্পন্দন হয়ে যাবে। আর মাঝখান থেকে ধরলে আবার একই দিক চিন্তা করতে হলে এখানে গিয়ে পুরো উপরে গিয়ে আবার এখানে আসলে পূর্ণ স্পন্দন কমপ্লিট হবে। তো ওই সময় একটা কণা যখন পুরো
এক রাউন্ড কমপ্লিট করে একই জায়গায় আসে তখন ঢেউটা এরকম একটা দূরত্ব অতিক্রম করে ফেলে। এটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা। আর এটার জন্য যে টাইম লাগে সেটা হচ্ছে টি, পর্যায়কাল। এই 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 পুরো স্পন্দনটার জন্য যে সময় লাগে, এই স্পন্দনটার যে সময় সেটা হচ্ছে পর্যায়কাল। আর এই স্পন্দনের সময় ঢেউটা যত দূর যায় সেটা হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য। হ্যাঁ, আর তুমি যদি ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করো, এটা হচ্ছে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে এরকম যতগুলো ঢেউ হয়, এখানে কিন্তু সময় ফিক্সড, 1 সেকেন্ডে যতগুলো ঢেউ হয়, সময় 1 সেকেন্ড, তাহলে ঢেউয়ের সংখ্যা 1 সেকেন্ডে ঢেউয়ের সংখ্যা, হ্যাঁ, বা কম্পাঙ্কের সংখ্যা বা পূর্ণ স্পন্দনের সংখ্যা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর পর্যায়কাল, পর্যায়কাল কিন্তু একটা টাইম, কাল, একটা সময়, সেটা হচ্ছে একটা স্পন্দনের সময়। তাহলে তুমি কি এভাবে লিখতে পারো না, টি সময়ে একটি স্পন্দন, টি সময় একটা স্পন্দন, তাহলে একক সময় 1/t স্পন্দন। তাহলে একক সময়ে যে স্পন্দন হয়, আমি বলছি 1 সেকেন্ডে যে স্পন্দন হয় সেটাকেই বলে কম্পাঙ্ক। আর এটাকে উল্টাই দিলে, মানে টি এই পাশে এফ ওই পাশে, তার মানে এফ আর টি পরস্পরের উল্টা, টি কে উল্টাইলে এফ পাওয়া যায়, এফ কে উল্টাইলে টি পাওয়া যায়। টি একটা টাইম, একটা স্পন্দনের টাইম, আর এফ হচ্ছে একটা স্পন্দনের সংখ্যা, কতটুক সময়, 1 সেকেন্ড সময়ের মধ্যে কতগুলো স্পন্দন দিচ্ছে। তাহলে এখানে তুমি কম্পাঙ্ক শিখলা, পর্যায়কাল শিখলা, তরঙ্গের দৈর্ঘ্য শিখলা। তরঙ্গ দৈর্ঘ্যের একক কিন্তু মিটার, কারণ এটা একটা দূরত্ব, যে ওই যে পর্যায়কাল, একটা পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে সেই সময় ঢেউটা যত দূর যায়, এটা হচ্ছে। তাহলে তরঙ্গ কি, তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের মধ্যে দিয়ে কণাগুলো কি হবে, সরল স্পন্দন হচ্ছে এখানে, তাই না? তাহলে কণাগুলো স্পন্দিত হচ্ছে। তো কণাগুলো স্পন্দিত হলে তখন তার মধ্যে দিয়ে কি হচ্ছে, শক্তি প্রবাহিত হচ্ছে, কিন্তু কণাগুলো স্থানান্তরিত, স্থায়ীভাবে তারা স্থানান্তরিত হচ্ছে না, সরে যাচ্ছে না, জাস্ট খালি স্পন্দিত হচ্ছে, এই ব্যাপারটা। তাহলে যে পর্যায়বৃত্ত স্পন্দন বা আন্দোলন জড় মাধ্যমের ভিতর দিয়ে শক্তি পাঠায় কিন্তু কণাগুলোকে স্থানান্তরিত করে না, সেটা হচ্ছে তরঙ্গ। তরঙ্গের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে, এই যে তুমি শিখলা যে পর্যায়কাল কি, কম্পাঙ্ক কি, তো এই বিষয়গুলো যখন তুমি বুঝবা তখন মাথায় এগুলো নিয়ে একটু বসতে হবে, প্রয়োজনে নিজের সাথে নিজের একটু কথা বলতে হবে, খাতা নিয়ে নিজেকে নিজে বুঝাইতে হবে যে তরঙ্গ ব্যাপারটা কি, পর্যায়কাল ব্যাপারটা কি, কম্পাঙ্ক ব্যাপারটা কি। এই বিষয়গুলো যখন বুঝাবা, নিজেকে নিজে বুঝাইতে শিখবা, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে তুমি দেখবা যে তোমার এই সমস্যাগুলো কেটে যাচ্ছে, জড়তাগুলো থাকতেছে না। হ্যাঁ, কারণ তুমি শেখার সময় এইটুকু মনে রাখো যে আমাকে এটা একজনকে বলতে হইতে পারে বা একজনকে বুঝাইতে হইতে পারে, এটুকু মাথায় রাখলে জিনিসটা তোমার মাথায় স্থায়ী হবে। নাহলে এটা ভুলে যাবা। খুব অল্প সংখ্যক স্টুডেন্টের মাথায় থাকে, ইদানিং এমন একটা সমস্যায় ভুগতেছে স্টুডেন্ট গুলা, তাদের খুব ভালো করে বুঝাই দেওয়ার পরেও তারা সমস্যাগুলো ভোগ করেই যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আসলে এই বিষয়গুলো পর্যায়ক্রমে ক্লাসে আলোচনা করব, কিন্তু তোমাদের এইটা একটু এমন ভাবে বলতে চেষ্টা করলাম যে তুমি আসলে পড়ার সময় একজনকে শিখাইতে হইতে পারে বা এই কথাটা নিজেকে নিজে বুঝাইতে হইতে পারে, এই কথাটা মাথায় রেখে শেখার চেষ্টা করো, তাহলে দেখবা আসলে তোমার মনে থাকতেছে। হ্যাঁ, বর্তমান সময় এমন হচ্ছে কি যে একটা বাজে অবস্থা, যে সব শেখানো জিনিস পরীক্ষার আগে দিয়ে সব ভুলে একাকার অবস্থা। তো এই অবস্থাটা থেকে উন্নতি আসলেই দরকার, খুব একটা সমস্যার মধ্যে দিয়ে এখনকার সময় স্টুডেন্ট গুলো যাচ্ছে। তো তোমরা চেষ্টা করো নিজেকে নিজে বোঝানোর, নিজের সাথে নিজে একটু কথা বলে পড়ার, তাহলে পড়াগুলো মনে থাকবে। ধন্যবাদ।